স্বাগত দীপ্তর সন্ধ্যার সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। সরকার মব সহিংসতা নিয়ন্ত্রণে আনতে না পারলে নির্বাচনে প্রভাব পড়বে, আশঙ্কা টিআইবির। প্রায় 2 বছর পর খুলল গাজা মিশরের মধ্যবর্তী রাফাহ ক্রসিং, যাতায়াত হবে সীমিত পরিসরে। সাফ অনূর্ধ্ব 19 নারী চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে বাংলাদেশ। এবারে বিস্তারিত। সরকার মব সহিংসতা নিয়ন্ত্রণে আনতে না পারলে নির্বাচনের প্রভাব পড়বে বলে আশঙ্কা করছে টিআইবি। সোমবার গবেষণা প্রতিবেদন প্রকাশকালে একথা জানায় সংস্থাটি। সংবাদ সম্মেলনে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার 36 দিনের মধ্যে দেশে অন্তত 15 জন রাজনৈতিক নেতাকর্মী হত্যাকাণ্ডের শিকার হয়েছে। দেশে বিগত আওয়ামী লীগ সরকারের কর্তৃত্ববাদের পতন পরবর্তী 1.5 বছর বর্তমান অন্তর্বর্তী সরকারের কেমন কাটল, এর প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। এ নিয়ে সোমবার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে সংস্থাটি। 2025 সালে দেশ জুড়ে 401টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে, যার মধ্যে 102 জন নিহত হয়েছে। এ সময়ে 1333টি অস্ত্র নিখোঁজ হয়েছে। পাশাপাশি ডিপ ফেক ও ভুল তথ্যের হুমকি এবং 50টার বেশি সংখ্যালঘুর ওপর হামলার কারণে নির্বাচনী পরিবেশে উদ্বেগের সৃষ্টি হয়েছে। নির্বাচনের তফসিল ঘোষণার 36 দিনের মধ্যে দেশে অন্তত 15 জন রাজনৈতিক নেতাকর্মী হত্যাকাণ্ডের শিকার হয়েছে বলেও জানিয়েছে টিআইবি। সহিংসতা কতটুকু সহিংসতা মুক্ত হবে, আমি আশা করবো আর যেন কোনো একটি হত্যাকাণ্ড না হয়, আর কোনো একটি সহিংসতা না হয়, সেটা আমরা আশা করবো সবাই। টিআইবি জানায়, মব সন্ত্রাস যথাযথভাবে নিয়ন্ত্রণ করা না গেলে সেটি অন্য সবকিছুর মতো নির্বাচনে প্রভাব ফেলতে বাধ্য। এক্ষেত্রে সরকারেরও দায় আছে। মূল মেসেজটা সেটা হচ্ছে যে আমাদের বিচার, সংস্কার এবং নির্বাচন, এই তিনটি ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের মেয়াদে অর্থাৎ কর্তৃত্ব পতনের পর এই গত 1.5 বছরে যে ভিত্তি স্থাপনের প্রত্যাশা এবং দায়িত্ব ছিল, সেটি গঠিত হয়েছে, কিন্তু খুবই নাজুক বলে আমরা মনে করছি। প্রতিবেদনে টিআইবি বলছে, দেশে মব সহিংসতা শুরু হয়েছে সরকারের ভেতর থেকে, যার ফলে সরকারের নৈতিক ভিত্তি দুর্বল হয়েছে। সহিংসতার ঝুঁকি শুধু 12 ফেব্রুয়ারি নির্বাচন পর্যন্ত নয়, এর পরবর্তী কয়েকদিনও থাকতে পারে বলে মনে করছে সংস্থাটি। বাংলাদেশে অত্যন্ত হতাশাজনক একটা চিত্র আমরা দেখেছি। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সারা দেশে 1 লাখ সেনাবাহিনী, 1.5 লাখ পুলিশ, 5,000 নেভি, 37,000 বিজিবি, 10,000 র্যাব, প্রায় 5,000 কোস্টগার্ড এবং 6 লাখ আনসার সদস্য মোতায়েন করা হচ্ছে। সোমবার বরিশাল শিল্পকলা একাডেমিতে নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভায় তিনি আরও বলেন, এবার বডি ক্যামেরা রাখা হয়েছে, সিসি ক্যামেরা রাখা আছে, তাছাড়া ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে ড্রোন থাকবে। কোথাও কিছু ঘটলে সাথে সাথে সেন্টারে সংবাদ পৌঁছে যাবে। নির্বাচন শান্তিপূর্ণ হবে বলে আশ্বাস দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বরিশাল বিভাগের সকল জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ নির্বাচন সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশে আমরা 1 লক্ষ সেনাবাহিনী নিয়োগ করতেছি, 1,50,000 পুলিশ নিয়োগ করা হয়েছে, নেভি 5,000 নিয়োগ করা হয়েছে, 37,000 বিজিবি নিয়োগ করা হয়েছে, র্যাব নিয়োগ করা হয়েছে প্রায় 10,000-এর মতো, এবং কোস্টগার্ডও প্রায় 5,000-এর মতো, বাট একটু কম দিতে যাচ্ছে। এবং সবচেয়ে বড় বাহিনী হলো আনসার প্রায় 6 লাখের মতো আনসার নিয়োগ করা হচ্ছে। এছাড়া ইন এডিশন আমরা বিএনসিসি নিয়োগ করতেছি। ইলেকশনও খুবই শান্তিপূর্ণ হবে আপনাদের সবার সহযোগিতায়। যারা আগে মুখ লুকিয়ে কথা বলতেন, তারা এখন গণভোট নিয়ে হ্যাঁ এর পক্ষে এসেছেন বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামীর আমির শফিকুর রহমান। দুপুরে কক্সবাজারের মহেশখালীতে নতুন বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় এ মন্তব্য করেন তিনি। এ সময় ইনসাফের ভিত্তিতে দেশ উন্নয়নের আশ্বাস দেন জামাতের আমির। বলেন, ক্ষমতায় গেলে মহেশখালীতে স্মার্ট ইকোনমি জোন গঠন করা হবে। মায়েরা এখন কাজ করে, মায়েদের দুটা জিনিসের অভাব। এই সমাজ ব্যর্থ হয়েছে মায়ের জাতিকে সম্মান দেখাতে, মর্যাদা দিতে পারে না। এই সমাজ ব্যর্থ হয়েছে তাদেরকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে। আমরা ইনশাআল্লাহ মাদেরকে ঘরে, চলাচলে, কর্মস্থলে 3 জায়গায়
পর্যাপ্ত নিরাপত্তা এবং সম্মান নিশ্চিত করব। জামায়াতে ইসলামীর আমিরের এক্স হ্যান্ডেল আইডি হ্যাক নিয়ে দলটি মিথ্যাচার করছে বলে অভিযোগ করলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দলটির একজন নেতা পরিষ্কারভাবে নারীদের অসম্মান করেছেন। আসন্ন নির্বাচনে ভোটের মাধ্যমে তার উপযুক্ত জবাব দিতে নারীদের প্রতি আহ্বান জানান বিএনপির চেয়ারম্যান। দুপুরে খুলনার খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। এর আগে ঢাকা থেকে হেলিকপ্টারে করে খুলনা পৌঁছান তারেক রহমান। সমাবেশ থেকে তিনি খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার 14টি সংসদীয় আসনের দলীয় প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন। খুলনার পর যশোরের নির্বাচনী জনসভায় যোগ দেন তারেক রহমান। একটি রাজনৈতিক দলের একজন সিনিয়র নেতা জনগণের সামনে নির্বাচনের আগে এইভাবে মিথ্যা কথা বলছে, দলটি পর্যন্ত মিথ্যা কথা বলছে। তাদের আইডি বলে হ্যাক হয়ে গেছিল, অথচ আইডি হ্যাক হয়নি তাদের। কাজেই এরা নির্বাচনের আগে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য মানুষের সামনে মিথ্যা কথা তুলে ধরছে, মিথ্যা কথা তারা বলছে। এদের একটাই পরিচয়, এরা মিথ্যাবাদী। আজকে বাংলাদেশের তাবৎ মা বোনদেরকে বলবো আমি, যারা আপনাদেরকে এইভাবে অপমানিত করে তাদেরকে আপনারা কিভাবে জবাব দেবেন, আজ সেই সিদ্ধান্ত নেবার সময় এসেছে। সমসাময়িক বিষয় নিয়ে চায়ের আড্ডায় তরুণদের ভাবনা জানতে মত বিনিময় করেছেন তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানীর বনানী ডিওএইচএস খেলার মাঠে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির কন্টেন্ট জেনারেশন টিম আয়োজিত চায়ের আড্ডায় অংশ নেন তিনি। বলেন, সাইবার বুলিং প্রতিরোধে শুধু আইন থাকলে হবে না, কার্যকর প্রয়োগ থাকতে হবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে উঠে আসে রাজধানীর বায়ু দূষণ, যানজট, তরুণদের চাকুরি সমস্যা সহ নানা বিষয়। জাইমা রহমান বলেন, প্রাথমিক পর্যায় থেকেই ব্যবস্থা নিলে শহর ও গ্রামে শিক্ষার বৈষম্য দূর করা সম্ভব। দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে ঢাকা 11 আসনে বিএনপির প্রার্থী এম এ কাইয়ুমের প্রার্থিতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন এনসিপির প্রার্থী নাহিদ ইসলাম। সকালে আদালতে হাজির হয়ে নাহিদ নিজেই রিট দায়ের করেন। এতে বিএনপির মনোনীত কাইয়ুমের প্রার্থিতা স্থগিত চাওয়া হয়েছে। নাহিদের আইনজীবী জানান, বিএনপির প্রার্থী প্রশান্ত মহাসাগরীয় ওশেনিয়া মহাদেশের দ্বীপরাষ্ট্র রিপাবলিক অব ভানুয়াতুর নাগরিকত্বের বিষয়টি নানা গণমাধ্যমের সংবাদে এসেছে, কিন্তু হলফনামায় তা উল্লেখ করেননি। দ্বৈত নাগরিকত্বের পাশাপাশি তথ্য গোপনের অভিযোগ আনা হয় রিটে। নির্বাচনী প্রচারণায় 11 দলীয় জোটের প্রার্থীর ওপর বিএনপি ও আওয়ামী লীগের হামলা চালানোর অভিযোগ করেছে এনসিপি। সোমবার আগারগাঁও নির্বাচন কমিশনে এনসিপির একটি প্রতিনিধি দল সিইসির সাথে সাক্ষাৎ শেষে এ অভিযোগ করেন। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড না থাকার অভিযোগ করে তারা আরও বলেন, 30 জানুয়ারি হাতিয়াতে ফেরি উদ্বোধনের সময় বিএনপি ও আওয়ামী লীগ সশস্ত্র হামলা চালায় জামায়াত ও এনসিপির ওপর। এ বিষয়ে এখনও কোনো ব্যবস্থা নেয়নি ইসি। স্থানীয় প্রশাসন তাদেরকে সহায়তা করছে না অভিযোগ করে তারা বলেন, নির্বাচনের মাঠ প্রশাসন একটি নির্দিষ্ট দলের হয়ে কাজ করছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশে লেভেল প্লেইং ফিল্ডের সংকট রয়েছে বলে অভিযোগ করেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুহাদ। দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচনী পরিবেশ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। সন্ত্রাস, হুমকি ও মামলা বাণিজ্য বন্ধে নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্টদের অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান ফুয়াদ। বলেন, 24-এর আকাঙ্ক্ষা ছিল রাজনীতিতে নতুন বন্দোবস্ত, কিন্তু যারা পুরনো রাজনীতি ধারণ করে তারা পুরনো ব্যবস্থাকে আঁকড়ে ধরে নতুনদের ঠেকানোর চেষ্টা করছে। কোনো দল নিজেরা মামলা দিয়ে আবার নির্দিষ্ট মার্কায় ভোট দেওয়ার ওয়াদা করলে মামলা প্রত্যাহারের প্রলোভন দেখানো হচ্ছে। এ অবস্থায় জনগণ যাতে নির্ভয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে সে পরিবেশ নিশ্চিত করার দাবি জানান তিনি। রাজধানীর পূর্বাচলে প্লট দুর্নীতির আলাদা 2 মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 10 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে শেখ হাসিনার ভাগ্নি ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে 2 বছর করে মোট 4 বছরের কারাদণ্ড দিয়েছেন ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক। এছাড়া রায় শেখ হাসিনা ও টিউলিপকে 2 মামলায় 1 লাখ টাকা করে মোট 2 লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। রায় শেখ হাসিনার বোন শেখ রেহানার 2 সন্তান রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিককেও 7 বছরের কারাদণ্ড দেন বিচারক। পাশাপাশি তাদের প্লট বরাদ্দ বাতিল করা হয়। 2024 সালের 5 আগস্ট গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতা পরিবর্তনের পর আওয়ামী লীগ আমলের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সামনে আসে। এই প্রেক্ষাপটে রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে 60 কাঠার প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে 2025 সালের জানুয়ারি মাসে 6টি মামলা করে দুদক। এর মধ্যে শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে 4টি মামলার রায় হয়েছে।
আন্তর্জাতিক প্রায় 2 বছর পর গাজা ও মিশরের মধ্যকার সীমান্ত পারাপারের জন্য রাফা ক্রসিং খুলে দিয়েছে ইসরায়েল। তবে এটি সীমিত পরিসরে চালু করা হয়েছে এবং শুধু ফিলিস্তিনি বাসিন্দাদের চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে। স্থানীয় সময় রোববার রাফা ক্রসিং খুলে দেওয়ার কথা ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংস্থা কোগাট জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তি এবং রাজনৈতিক স্তরের নির্দেশনা অনুযায়ী রোববার থেকে রাফা সীমান্ত সীমিত আকারে শুধু বাসিন্দাদের যাতায়াতের জন্য খুলে দেওয়া হয়েছে। সংস্থাটি জানিয়েছে, আপাতত প্রতিদিন এ ক্রসিং দিয়ে 150 জন গাজা ছাড়তে পারবেন, ফিরতে পারবেন 50 জনের মতো। এ প্রক্রিয়া ইউরোপীয় ইউনিয়ন বর্ডার অ্যাসিস্ট্যান্স মিশন, মিশর এবং সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বয়ে পরিচালিত হচ্ছে। অন্যদিকে ফিলিস্তিনের স্থানীয় কর্মীদের তালিকা না দেয়ায় গাজায় ডক্টরস উইদাউট বর্ডার্সের মানবিক কার্যক্রম বন্ধ করা হবে বলে জানিয়েছে ইসরায়েল। ইউক্রেনের খনিতে কর্মরতদের একটি বাসে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত 12 জন নিহত হন। স্থানীয় সময় রোববার দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলে এ হামলার ঘটনা ঘটে। এক বিবৃতিতে জ্বালানি প্রতিষ্ঠান ডিইটিইকে জানায়, হতাহতরা সবাই তাদের প্রতিষ্ঠানের কর্মী। হামলার সময় তারা কর্মস্থল থেকে ফিরছিলেন। একই দিন জাপোরিঝিয়ায় একটি মাতৃসদন ও একটি আবাসিক ভবনে রাশিয়ার হামলায় কমপক্ষে 9 জন আহত হয়েছেন। আগামী বুধ ও বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের কর্মকর্তাদের যুদ্ধবিরতি বিষয়ে সংযুক্ত আরব আমিরাতে ত্রিপক্ষীয় আলোচনার দ্বিতীয় পর্ব হওয়ার কথা রয়েছে। খেলার খবর। চট্টগ্রাম একসময় দেশের ক্রীড়াঙ্গনের অন্যতম প্রধান কেন্দ্র ছিল, তবে সময়ের সঙ্গে সঙ্গে তা কমে এসেছে বলে মনে করছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। রোববার বিকালে বন্দরের শহীদ ফজলুর রহমান মিলনায়তনে ফিউচার অব স্পোর্টস ইন চট্টগ্রাম শীর্ষক আলোচনা অনুষ্ঠান সঞ্চালনা করতে গিয়ে এ উপলব্ধির কথা তুলে ধরেন তামিম। এ পরিস্থিতি থেকে উত্তরণে ক্রীড়া সংগঠন, কোচ, খেলোয়াড় এবং প্রশাসনের মধ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণের তাগিদ দেন তিনি। আর দেশের স্পোর্টস নিয়ে বিএনপির অনেক বড় পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং চট্টগ্রাম 11 আসনে ধানের শীষের প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজকে আমাদের সব স্পোর্টসম্যান, অর্গানাইজার, কিছু বিজনেসম্যান সবাই একসাথে আমরা একটা রুফের নিচে এসে আমার মনে হয় সবাই সবার কষ্টের কথা বলতে পারছে। কিছুটা হলো আমরাও এডুকেট হয়েছি যে আসলে আমরা চিটাগংয়ের স্পোর্টসটা কি কারণে এই জায়গায় স্টিল অবস্থায় আছে। সবার পক্ষ থেকে আমি আপনাদেরকে এটাই রিকোয়েস্ট করবো যে আল্লাহ যদি আপনাদেরকে ওই সুযোগটা দেয় সরকার গঠন করার, তাহলে এই জিনিসটার প্রতি যেরকম আমরা খুবই খুবই সিরিয়াসলি দেখি। আপনার ছোট হিসাবে রিকোয়েস্ট করি যে চিটাগংয়ের প্রতি আর চিটাগংয়ের স্পোর্টসের প্রতি আপনার কিন্তু একটা আলাদা নজর থাকতে হবে। এটাই আমার কাছে শেষ রিকোয়েস্ট। শেষ করব দীপ্তর সন্ধ্যার সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। সরকার মব সহিংসতা নিয়ন্ত্রণে আনতে না পারলে নির্বাচনে প্রভাব পড়বে, আশঙ্কা টিআইবির। প্রায় 2 বছর পর খুলল গাজা মিশরের মধ্যবর্তী রাফা ক্রসিং, যাতায়াত হবে সীমিত পরিসরে। সাফ অনূর্ধ্ব 19 নারী চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে বাংলাদেশ। এ ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।